Hello, my dear students. Assalamu alaikum. How are you? Fine. Thanks to Allah. Okay. Now we start. Our today's topics is episiotomy. It is very important topics. আমরা সব সময় vaginal ডেলিভারি করার সময় আমাদের একটা প্রসিডিউর করতে হয়, তবে নট রুটিনলি আমরা এপিসিওটমি প্রসিডিউর করে থাকি। তাহলে আজকে আমরা যে কথা বলি এপিসিওটমি কি, কিভাবে দিব, এর কি কমপ্লিকেশন হতে পারে, কখন দেওয়া উচিত, কি কি প্রসিডিউর আছে, সব জিনিসগুলোই আমরা একটু জানবো আজকে। তাহলে প্রথমে শুরু করছি যে হোয়াট ইজ এপিসিওটমি। ইট ইজ মোস্ট কমন অবস্টেট্রিক অপারেশন। যদি ডেফিনিশন বলতে চাই তাহলে ইট ইজ এ সার্জিক্যালি প্ল্যান্ড ইনসিশন অন দ্য পেরিনিয়াম অ্যান্ড দ্য পোস্টেরিয়র ভাইজানাল ওয়াল ডিউরিং দ্য সেকেন্ড স্টেজ অফ দ্য লেবার। ইট ইজ কল্ড এপিসিওটমি। এটাকে আমরা পেরিনিওটমিও বলতে পারি। আচ্ছা, এপিসিওটমি আসলে সার্জিক্যালি প্ল্যান্ড একটা সেকেন্ডারি ডিগ্রি পেরিনিয়াল টিয়ারেরই মতো, ঠিক আছে। কেন দিব আমরা এপিসিওটমি? অবজেক্টিভ কি? মেইন অবজেক্টিভ হচ্ছে আমাদের যে অবস্টেট্রিক আউটলেট আছে সেটাকে একটু ক্যাপাসিয়াস করার জন্য। তাহলে কি হবে? টু এনলার্জ দ্য ভ্যাজিনাল ইনট্রয়েটাস টু ফ্যাসিলিটেট ইজি অ্যান্ড সেফ ডেলিভারি অফ দ্য ফিটাস, to minimize overstretching and rupture of the perineal muscles and fascia, to reduce the stress and strain of the fetal head. ওকে, তাহলে সহজ কথায় কিন্তু আউটলেটকে আমরা ক্যাপাসিয়াস করলাম যাতে কি হয়, হেড ডেলিভারিটা খুব সহজে হয়, অথবা ডিসেন্ট যে একটু যাতে ডিলে না হয়, বা পেরিনিয়াল মাসেল টিস্যু যেগুলো আছে সেগুলো যাতে ল্যাসারেশন না হয়, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা কাদেরকে দিব? আমি শুরুতেই বলেছিলাম আমরা এপিসিওটমিটা খুব কমনলি ইউজড অবস্টেট্রিক অপারেশন, বাট নট রুটিনলি, ঠিক আছে। তাহলে আমরা সবাইকে কিন্তু দিচ্ছি না, অবশ্যই আমাদেরকে সিলেক্টিভ কেসে দিতে হবে। তো কাদের জন্য আমাদের দেওয়া উচিত সেই জিনিসটা আমাদেরকে এখন জানতে হবে। তাহলে প্রথমেই আসা যাক যে রিজিড পেরিনিয়াম। দ্যাট মিনস যদি দেখা যায় যে এল্ডারলি প্রাইমারি গ্রাভিটা যাদের একটু পেরিনিয়ামটা রিজিড থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এপিসিওটমিটা প্রয়োজন হয়। কেন? ওই একই কথা, টু প্রিভেন্ট ইনজুরি টু দ্য পেরিনিয়াম অ্যান্ড ক্যাপাসিয়াস এরিয়া অফ দ্য অবস্টেট্রিক আউটলেট। ওকে, ঠিক আছে। যদি মনে হয় যে ইটস থ্রেটেনিং টু টিয়ার, দ্যাট মিনস অ্যান্টিসিপেটিং পেরিনিয়াল টিয়ার, কাদের হতে পারে? ইফ দেয়ার ইজ বিগ বেবি অর ম্যাক্রোসোমিক বেবি। সাধারণত দেখা যায় যে ডায়াবেটিক মাদার যাদের তাদের ম্যাক্রোসোমিক বেবি হয়। তো সেই ক্ষেত্রে আমরা আগে থেকেই জেনে রাখবো যে আসলে কাদের দেওয়া উচিত, আমরা আগে থেকেই সিলেক্ট করে ফেলবো, লাইক বিগ বেবি। অথবা যদি কোনো কারণে ম্যাল পজিশন, লাইক ফেস টু পিউবিস ডেলিভারি হবে মনে হয়, অথবা হচ্ছে ম্যাল প্রেজেন্টেশন লাইক ব্রিজ ডেলিভারি, অর এনি কজেস শোল্ডার ডিস্টোসিয়া হয়ে যায়, তখন আমাদেরকে একটা এপিসিওটমি অবশ্যই দিতে হবে। এছাড়াও দি অপারেটিভ ডেলিভারি প্রয়োজন হয়, লাইক ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি। কী কী আছে? ফরসেপস, ভেন্টোস, এই সমস্ত ক্ষেত্রেও অবশ্যই এপিসিওটমি দিতে হবে টু প্রিভেন্ট পেরিনিয়াল ইনজুরি। অ্যান্ড ইফ দেয়ার ইজ হিস্ট্রি অফ প্রিভিয়াস পেরিনিয়াল সার্জারি লাইক পেলভিক ফ্লোর রিপেয়ার, পেরিনিয়াল রিকনস্ট্রাকটিভ সার্জারি এক্সেট্রা। তাহলে এপিসিওটমিটা কখন দেব? অ্যাট ফার্স্ট কী হলো? তাহলে কেস সিলেকশন হলো যে কাকে আমার দিতে হবে। নেক্সট আসবে টাইমিং, কখন আমি এপিসিওটমি ইনসিশনটা দিব, ঠিক আছে। তাহলে অবশ্যই জাজমেন্ট লাগবে, খুব বেশি আর্লিও দেওয়া যাবে না, বেশি লেটেও দেওয়া যাবে না। আমরা বলেছি যে সেকেন্ড স্টেজে দিব, তাহলে নট টু আর্লি নট টু লেট। কেন? যদি টু আর্লি দিয়ে দিই তাহলে হচ্ছে আপ টু ডেলিভারি অফ দ্য ফিটাস অনেক ব্লিডিং হয়ে যাবে। যদি টু লেটে হয়ে যায় তাহলে আমাদের যেই এইমটা ছিল, দ্যাট মিনস টু প্রিভেন্ট ল্যাসারেশন অর পেরিনিয়াল ইনজুরি, সেই এইমটা ফুলফিল হবে না। সো অবশ্যই টাইম জাজমেন্ট করতে হবে। তাহলে আসলে টাইমটা তাহলে কী হওয়া উচিত? সেই টাইমটা হচ্ছে গিয়ে জাস্ট বালজিং থিন পেরিনিয়াম just before crowning, while 3 to 4 centimeter of the head is visible through the introitus, and অবশ্যই এখানে একটা কথা বলার আছে যেটা অ্যাট দ্য হাইট অফ ইউট্রাইন কন্ট্রাকশন। যখন আমরা এপিসিওটমি ইনসিশনটা দিব তখন ডিউরিং কন্ট্রাকশনে দিব, এবং
ডিউরিং ক্রাউনিং, যখন দেখা যাবে যে বেবির হেড আর ভিতরে রিসেশন হয়ে যাচ্ছে না, ইভেন আফটার কন্ট্রাকশন ওভার হয়ে গেলেও, এবং যখন কন্ট্রাকশন আসছে তখন 3 to 4 সেন্টিমিটার অফ দ্য ফিটাল হেড এরিয়া আমরা ইন্ট্রয়েটাস দিয়ে দেখতে পাচ্ছি, তখন আমাদের ইপিসিওটমিটা দিলে সবচেয়ে ভালো হয়, বেটার হয়। আর যদি ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করতে চাই লাইক ফোরসেপস ডেলিভারি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই আগে ফোরসেপসের ব্লেড ঢুকিয়ে তারপরে হচ্ছে আমাদের ইপিসিওটমি ইনসিশনটা দিতে হবে। ইনসিশন দিয়ে তো দিব বললাম, কিন্তু আমরা ইনসিশনটা আসলে কোথায় দিব, এবং এই প্রশ্নটা চলে আসে, তাই তো? তাহলে অনেকগুলো টাইপস আছে, অনেকগুলো বলতে কি আসলে আমাদের বইয়ে 4টা টাইপসের কথা বলা হয়েছে। সেই 4টা টাইপসের মধ্যে কি আছে? মিডিও ল্যাটারাল, মিডিয়ান, ল্যাটারাল অ্যান্ড জে শেপ। আমরা কিন্তু মিডিও ল্যাটারালটা বেস্ট প্রেফারেবল, অ্যান্ড মিডিয়ান ইপিসিওটমিও দেওয়া যায়, তবে ল্যাটারাল অ্যান্ড জে শেপ ইপিসিওটমি অবসোলিট, এটা আমরা দিব না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই মিডিও ল্যাটারাল, মিডিয়ান বা ল্যাটারাল বা জে শেপ এই ইনসিশনগুলো আসলে কোথায় দেওয়া হয় আমরা একটু সেটা নিয়ে এবার কথা বলি। ওকে, তাহলে মিডিও ল্যাটারাল ইনসিশনটা কী জিনিস? এটা হচ্ছে ইনসিশন ইজ মেড ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস ফ্রম দ্য মিড পয়েন্ট অফ দ্য ফোরকিড আইদার টু দ্য রাইট অর টু দ্য লেফট। কতটুকু রাইট আর লেফটে যাবে? ইট ইজ ডিরেক্টেড ডায়াগনালি ইন এ স্ট্রেট লাইন হুইচ রানস অ্যাবাউট 2.5 সেন্টিমিটার ফ্রম দ্য অ্যানাস। ওকে, তাহলে আমাদের মিডিও ল্যাটারাল ইপিসিওটমিটা আমরা কোথা থেকে দিব? ফোরকিটের মিড পয়েন্ট থেকে শুরু করে ল্যাটারালি আইদার রাইট অর লেফট সাইডে দিব, এবং অবশ্যই আমাদের টিপটা হবে 2.5 সেন্টিমিটার ফ্রম দ্য অ্যানাস, ঠিক আছে? অ্যান্ড মিডিয়ান যেটা, সেটা তো বোঝাই যাচ্ছে নামটা শুনে মিডিয়ান কি হবে, তাহলে জাস্ট সেন্ট্রাল টু দ্য ফোরকিড এবং স্ট্রেট ডাউনওয়ার্ডস হবে, লেন্থ 2.5 সেন্টিমিটার। নেক্সট আসি আমরা ল্যাটারাল। ল্যাটারালটা কী হবে? দি ইনসিশন স্টার্টস ফ্রম অ্যাবাউট 1 সেন্টিমিটার এ ফ্রম দ্য সেন্টার অফ দ্য ফোরকিড অ্যান্ড এক্সটেন্ডস ল্যাটারালি। কিন্তু ল্যাটারাল ইপিসিওটমি আমরা বললাম যে আমরা ল্যাটারাল ইপিসিওটমি দিব না, কারণ কি? এখানে হচ্ছে গিয়ে বার্থলিন যে ডাকটা আছে সেটার ইনজুরি হয়ে যায়, সেজন্য আমরা এটাকে দিব না। ওকে, নেক্সট আসলো জে শেপড। The incision begins in the center of the forehead and is directed posteriorly along the midline about 1.5 centimeter and then directed downwards and outwards along the 5 and 7 o'clock position. এখানে আসলে এই পজিশনটা হলো কেন? যে অ্যানাল স্ফিংক্টারটাকে অ্যাভয়েড করার জন্য। বাট এই জে শেপড ইনসিশনেরও কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, যার কারণে এটা আমরা অ্যাভয়েড করব। সেটা কি জিনিস? এখানে হচ্ছে কি অ্যাপোজিশনটা অত পারফেক্ট হয় না, আর ওন্ড রিপেয়ার করার পরে এটা হচ্ছে গিয়ে পাকার্ড হয়ে থাকে, সো আমরা যে শেপের ইনসিশনও দিব না। সো আমাদের রইল কি? অনলি মিডিয়াল অ্যান্ড মিডিও ল্যাটারাল। এই মিডিয়ান অ্যান্ড মিডিও ল্যাটারাল এই দুটোর মধ্যে কোনটা প্রেফারেবল? অবশ্যই মিডিও ল্যাটারাল। কেন? আমরা এখন নেক্সটে আসছি বোথ মিডিয়াল অ্যান্ড মিডিও ল্যাটারালের সাম মেরিটস অ্যান্ড ডিমেরিটস নিয়ে বলার জন্য। তাহলে আমরা বুঝবো যে কেন মিডিয়াল অ্যান্ড মিডিও ল্যাটারালের মধ্যে আমরা মিডিও ল্যাটারালটাকে প্রেফার করছি। ওকে, ফার্স্ট মিডিয়াল। মিডিয়ালের মেরিটসগুলো কি হতে পারে? এখানে মাসেল কাট আউট হয় না, ব্লাড লস খুব মিনিমাম হয়, রিপেয়ার ইজি হয়, পোস্টেরিয়র যে ডিসকমফোর্ট সেটা অবশ্য অত বেশি একটা হয় না, মানে ডিসকমফোর্টটা অত কম বেশি হয় না, হিলিংটা ভালো হয়, অ্যান্ড ওন ডিসরাপশন ইজ রেয়ার অ্যান্ড ডিসপেরোনিয়া ইজ রেয়ার। আমি আবার বলি তোমাদের সুন্দর করে, দি মাসেলস আর নট কাট, ব্লাড লস ইজ লেস্ট, রিপেয়ার ইজ ইজি, পোস্ট অপারেটিভ কমফোর্ট ইজ ম্যাক্সিমাম, হিলিং ইজ সুপেরিয়র, ওন ডিসরাপশন ইজ রেয়ার অ্যান্ড ডিসপেরোনিয়া ইজ রেয়ার। অনেকগুলো মেরিট, তাহলে তারপর কেন বলছি যে এটাও আমরা প্রেফার করব না? এবার তাহলে আমরা ডিমেরিটসগুলো শুনলেই বুঝতে পারবো যে কেন আমরা মিডিয়ানটাকেও অ্যাভয়েড করতে চাচ্ছি। কেন কারণ প্রথম প্রবলেমটাই হচ্ছে যে এক্সটেনশন হয়ে যায়, এক্সটেনশন আপ টু দ্য রেকটাম ইনভলভমেন্ট হয়ে যায়। সো আমরা অবশ্যই মিডিয়ান ইপিসিওটমিটাকেও অ্যাভয়েড করব। আর সাধারণত দেখা যায় যে ম্যানিপুলেটিভ ডেলিভারি বা অ্যাবনর্মাল প্রেজেন্টেশন যখন থাকে তখন এটাকে আমরা প্রেফার করতে পারি না, একই কারণ যে এক্সটেনশন হয়ে যায়। নাও মিডিও ল্যাটারাল।
মিডিওল্যাটারাল মেরিটস কি, এটা হচ্ছে গিয়ে অবশ্যই এটা হচ্ছে গিয়ে একটা কি বলে রিলেটিভ সেফটি ফ্রম দ্য রেকটাল ইনভলভমেন্ট অ্যান্ড টু এক্সটেনশন, আর কি ইফ নেসেসারি আমরা এই ইনসিশনটাকে এক্সটেন্ড করতে পারি, যেটা আমার মিডিয়ানের ক্ষেত্রে পসিবল ছিল না। যদি এক্সটেন্ড করি তাহলে সেখানে অ্যানাল ক্যানাল রেকটাম ইনজুরি হয়ে যাওয়ার চান্স হয়ে যায়। ওকে, এখানেও কিন্তু কিছু ডিমেরিটস আছে মিডিওল্যাটারালের ক্ষেত্রে, তারপরেও ইট ইজ সুপেরিয়র দেন মিডিয়ান। কী কী ডিমেরিটস আছে? আমরা মিডিয়ানের ক্ষেত্রে যেই মেরিটসগুলো দেখেছিলাম সেগুলো এখানে কিন্তু ডিমেরিটস হয়ে যাচ্ছে। কীরকম? যেমন অ্যাপোজিশনটা মিডিয়ানের মতো অত ভালো হয় না, এখানে মাসেল কাট হয় যেটা মিডিয়ানে ছিল না। আরেকটা কি হয় যে পোস্ট অপারেটিভ ডিসকমফোর্টটা মিডিয়ানের চেয়ে বেশি হয়। আর ডিসপ্যারোনিয়া অ্যান্ড ওন ইনডেহিসেন্সের চান্স ইজ মোর ইন মিডিওল্যাটারাল। ইভেন দেন মিডিওল্যাটারাল ইজ সুপেরিয়র দেন মিডিয়ান, অনলি একটাই কজ, যেটা হচ্ছে গিয়ে মিডিয়ানের ক্ষেত্রে এক্সটেনশন হয়ে যেয়ে রেকটাল ইনজুরিটা বেশি হয়ে যায় এবং প্রয়োজনে ইনসিশনটাকে আমরা এক্সটেন্ড করতে পারছি না। ওকে, আচ্ছা, নেক্সট আমাদের তাহলে এই সিলেকশন করলাম যে আমরা কখন কোন টাইমে দিব, কাকে দিব, কোন টাইপস অফ ইপিসিওটমি দিব, নাও কিভাবে দিব, হাউ, আমাদের স্টেপসগুলো কি। অ্যাট ফার্স্ট আমাদের পেরিনিয়াল ইনফিল্ট্রেশন করতে হবে উইথ লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট লাইক লিগনোকেন। ওকে, দেন একটা স্পেসিফিক ইপিসিওটমি সিজার দিয়ে আমরা ইনসিশনটা দিব। পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়ালে 2 ফিঙ্গার অ্যাডমিট করে আমরা সিজারটাকে বসিয়ে একটা সিজারের 1 ব্লেড থাকবে ভ্যাজিনাল মিউকাসাতে অ্যান্ড অ্যানাদার ব্লেড থাকবে পেরিনিয়াল স্কিনের উপরে, এবং অবশ্যই আমরা একটা স্পেসিফিক মেজারমেন্ট নিয়ে ইপিসিওটমি দিব, যাতে খুব বেশিও না হয়ে যায় আবার খুব ছোটও যাতে না হয়ে যায়, যাতে আমাদের যে এর উদ্দেশ্যটা ছিল, এইমটা ছিল, আইডিয়ালটা ছিল যে সেটা যেন আমাদের ফুলফিল হয়, যে ইজি হেড ডেলিভারি অ্যান্ড নট টু পেরিনিয়াল টিয়ার। ওকে, আর আগেও বলেছি যে ইনসিশন ইজ মেড অ্যাট দ্য হাইট অফ দ্য ইউটেরাইন কন্ট্রাকশন। এই ইনসিশনের সময় আমাদের কোন কোন লেয়ার কাট আউট হবে, তাহলে আমরা লেয়ারগুলো জেনে নেই। পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়াল, superficial and deep transverse perineal muscles, bulbous spongiosum muscles and part of the levator ani. Okay, next আসছে fascia covering the muscles and there is some vessels and nerve also like ki transverse perineal branch of the pudendal vessels and transverse perineal branch of the pudendal nerves and also subcutaneous tissue and skin. এই স্ট্রাকচারগুলো কাট আউট হবে। এখানে একটা সুন্দর পিকচার আছে যে আমরা ইপিসিওটমি ইনসিশন দেওয়ার সময় কোন এরিয়াতে আমরা ইনফিল্ট্রেশন করব এবং আমাদের সিজারের ইন্ডিকেটরটা কোন দিকে থাকবে সেটা ইন্ডিকেট করা আছে, তাহলে আমরা সুন্দর করে ইপিসিওটমি দিতে পারবো। নেক্সট আসছে যে রিপেয়ার কখন করব? অবশ্যই আফটার ডেলিভারি অফ দ্য ফিটাস অ্যান্ড দ্য আফটারকাম লাইক প্লাসেন্টা, কর্ড অ্যান্ড মেমব্রেন অন অ্যান্ড আফটার এক্সপ্লোরেশন, যে অন্য কোনো পেরিনিয়াল সার্ভাইকাল ভ্যাজিনাল ল্যাসারেশন এগুলো নেই, ঠিক আছে, বা টিয়ার নেই, এটা কনফার্ম হওয়ার পরে আমরা রিপেয়ারটা শুরু করব। ওকে, রিপেয়ার করব আমরা কিভাবে? 3টা লেয়ারে রিপেয়ার করব। প্রিন্সিপালটা কী হবে? প্রিন্সিপাল ইজ পারফেক্ট হেমোস্টেসিস to obliterate the dead space and suture without tension. এই 3টা হবে আমাদের প্রিন্সিপাল। তাহলে আমরা কি কি লেয়ারে দিব? ফার্স্ট ভ্যাজিনাল মিউকোসা অ্যান্ড সাবকিউটেনাস টিস্যু বা সাবমিউকাসাল টিস্যু, দেন পেরিনিয়াল মাসেলস অ্যান্ড দেন স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু। Okay, here is another picture. Here shows steps of episiotomy repair. First figure show there is incision in the perineum, then there is layer by layer suturing. তো আমরা কি করি যে কোন লেয়ারটা আগে দিব? ফার্স্ট আমাদের ভ্যাজিনাল মিউকোসা রিপেয়ার করতে হবে। অ্যাট ফার্স্ট আমাদের আইডেন্টিফাই করতে হবে যে অ্যাপেক্স অফ দ্য ইনসিশন, দেন সেখান থেকে আপওয়ার্ডস টু ডাউনওয়ার্ডস আমরা সুচারিং করে যাব। সুচারিংটা হবে আইদার ইন্টারাপ্টেড অর কন্টিনিউয়াস, দুটাই দেওয়া যায়, তবে ইন্টারাপ্টেড ইজ প্রেফারেবল, কারণ কন্টিনিউয়াস দিলে অনেক সময় পাকারিং হয়ে যায়। আর অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে যেন খুব বেশি টেনশন না হয়, ঠিক আছে। ওকে, দেন রিপেয়ার অফ দ্য মাসেলটাকে আমরা ইন্টারাপ্টেড সুচার দিয়ে দিব, এবং অবশ্যই আমাদের সুচারিংয়ের সময় খেয়াল রাখতে হবে যাতে সেখানে নিচে আন্ডারলাইং যে রেকটাম আছে সেখানে কোনো ইনজুরি না হয়, ঠিক আছে।
দেন অ্যাট লাস্ট পেরিনিয়াল স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু। নেক্সট এবার আসি আমরা একটা ইপিসিওটমি ওন্ড দেওয়ার সময় বা দেওয়ার পরে কি কি কমপ্লিকেশন হতে পারে, ঠিক আছে। কিছু ইমিডিয়েট কমপ্লিকেশন হয়, কিছু লেট বা রিমোট কমপ্লিকেশন। ওকে, তাহলে ইমিডিয়েট কমপ্লিকেশনগুলো কি আছে? ইমিডিয়েট কমপ্লিকেশন আগেও বলেছি যে এক্সটেনশন। সো এক্সটেনশন অফ দ্য ইনসিশন ইফ আনডায়াগনোসড অক্সিপুটো পোস্টেরিয়র পজিশন থাকে, ভালভাল হেমাটোমা হতে পারে, ইনফেকশন, ওন ডেহিসেন্স, ইনজুরি টু দ্য অ্যানাল স্ফিংটার, রেক্টোভ্যাজানাল ফিস্টুলা অ্যান্ড নেক্রোটাইজিং ফার্সাইটিস হতে পারে, তবে এটা খুবই রেয়ার কমপ্লিকেশন। মোস্ট কমনলি হয় আমাদের দেখা যায় যে ভালভাল হেমাটোমা, এক্সটেনশন অথবা ইনফেকশন বা ডেহিসেন্সগুলো, এগুলো আমাদের কমন কমপ্লিকেশন হয়। কিছু রিমোট কমপ্লিকেশন লাইক ডিসপেরোনিয়া, চান্স অফ পেরিনিয়াল ল্যাসারেশন অ্যান্ড in subsequent labor and there is scar endometriosis. নেক্সট আমরা আসি যে আমরা যে কমপ্লিকেশনগুলো বললাম সেই কমপ্লিকেশনগুলো হলে আমরা কিভাবে ম্যানেজ করব। ওকে, তাহলে আমাদের যে কমপ্লিকেশনগুলো ছিল তার মধ্যে একটি ছিল ভালভাল হেমাটোমা। ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট বিকজ কি হবে এবং কেন হবে, আচ্ছা সেটা নিয়ে একটু আমরা আলাপ করি। কেন হয়? ইমপ্রপার হেমোস্টেসিস ডিউরিং রিপেয়ার অফ দ্য ইপিসিওটমি ওন্ড। আমি ইপিসিওটমি ওন্ড রিপেয়ারের সময় বলেছিলাম যে আমরা তিনটা প্রিন্সিপাল খেয়াল করব মেনটেন করব, লাইক হিমোস্টেসিস, দেন 2 নম্বরে বলেছিলাম যে ডেড স্পেস, অবলিটারেশন অ্যান্ড দেন সুচারিং ছিল। সো আমাদের হচ্ছে কি, তাহলে হিমোস্টেসিসটা অবশ্যই ইনশিওর করতে হবে। যদি আমরা হিমোস্টেসিস ইনশিওর ঠিক মতো না করতে পারি তাহলেই আমাদের এখানে ডেড স্পেস হয়ে সেখানে হচ্ছে কি হবে, আমাদের হেমাটোমা হবে। তাহলে ইমপ্রপার হেমোস্টেসিস ডিউরিং রিপেয়ার অফ দ্য ইপিসিওটমি ওন্ড, লাইক ফেলিউর টু টেক প্রিকশন হোয়াইল সুচারিং দ্য অ্যাপেক্স অফ দ্য টিয়ার অ্যান্ড ফেলিউর টু অবলিটারেট দ্য ডেড স্পেস। তাহলে যে আমাদের যে ইপিসিওটমি রিপেয়ার যে স্টেপগুলো বলেছিলাম তাহলে সেগুলো অবশ্যই খুব ইম্পর্টেন্ট। যদি কোনো কারণে অ্যাপেক্স মিস হয়ে যায় তাহলেও আমাদের হেমাটোমা হবে, অথবা যদি আমার ডেড স্পেস অবলিটার না হয় তাহলেও আমাদের ইপিসিওটমি ওন্ড রিপেয়ারের সময় তাহলে কি হবে, আমাদের পরে হেমাটোমা ডেভেলপ করে যাবে। এছাড়া যদি কোনো কারণে রাপচার অফ দ্য প্যারাভ্যাজিনাল ভেনাস প্লেক্সাস হয় তাহলে একটা হেমাটোমা ডেভেলপ করে যেতে পারে। তো হেমাটোমা হলে আমরা বুঝবো কীভাবে, একটা আফটার ডেলিভারি ইপিসিওটমি ওন্ড রিপেয়ার করে দিয়ে আসার পরে যখন আমরা বলি যে ফার্স্ট 1 আওয়ার খুব ক্লোজ অবজারভেশনে রাখতে হয় আফটার ডেলিভারি, ওই সময় আমাদের যদি পেশেন্ট কমপ্লেন করে যে দেয়ার ইজ পেরিনিয়াল পেইন, তাহলে কিন্তু এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে এখানে যে হেমাটোমা হচ্ছে কিনা। তাহলে কি হয়, পারসিস্টেন্ট সিভিয়ার পেইন অন দ্য পেরিনিয়াল রিজন, এটা হচ্ছে কি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিমটম। আর এছাড়া কি হতে পারে, দেয়ার মে বি রেকটাল টিনিসমাস অর বিয়ারিং ডাউন ইফোর্স ওয়েন এক্সটেনশন অকার। ওকে, আর নেক্সট আসে আমরা সাইন কি হবে। পেশেন্ট অবশ্যই ভেরিয়েবল ডিগ্রি অফ পেলোর হয়ে যাবে, যে যেখানে হেমাটোমা হচ্ছে পেশেন্টের শকে আস্তে আস্তে শকেও চলে যেতে পারে পেশেন্ট। আর যদি লোকাল এক্সামিনেশন করা যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি যে সেখানে একটা বালজিং আছে, টেন্স টেন্ডার একটা সোয়েলিং আছে, আর কালারটা হয়ে যায় ডাস্কি আর পার্পেল ব্লু কালারের একটা টেন্ডার সোয়েলিং আমরা দেখতে পাবো। তাহলে ট্রিটমেন্ট কি হবে? তাহলে অবশ্যই ট্রিটমেন্ট কী হবে, যদি আমাদের ছোটো হেমাটোমা হয় লাইক লেস দেন 5 সেন্টিমিটার যদি হয় তাহলে আমরা শুধু হচ্ছে গিয়ে একটি কোল্ড কম্প্রেশন দিয়ে প্যাকিং করে রাখলে এটা হিল হয়ে যায়। কিন্তু যদি লার্জ হয় তাহলে কি করতে হবে, আমাদেরকে আন্ডার অ্যানাস্থেসিয়া হেমাটোমা এক্সপ্লোরেশন করতে হবে, ব্লিডিং পয়েন্টটাকে আইডেন্টিফাই করে সুচারিং করতে হবে, ডেড স্পেসটাকে অবলিটারেট করে ফেলতে হবে, এবং অবশ্যই সেখানে একটা ড্রেন টিউব রাখতে পারি এবং ক্যাথেটারাইজেশন করে আমরা প্যাকিং করে রাখবো উইথ প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক কভারেজ। ওকে, নেক্সট আসলো ইনফেকশন যদি হয়ে যায় তাহলে কী হবে, ইনফেকশন অর ডেহিসেন্স। ইনফেকশন তো অনেক বড় একটা চ্যাপ্টার, কিন্তু আমি এখানে জাস্ট শর্টলি যে ইনফেকশন হয়ে গেলে কী হয় সেটা তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে যে ইনফেকশন আমরা কীভাবে বুঝবো সেটা আগে নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল ফিচারগুলো পেশেন্ট কী বলবে, যে অবশ্যই পেশেন্টের একটা রেজ টেম্পারেচার বলবে এবং থ্রবিং পেইন ইন দ্য পেরিনিয়াম অ্যান্ড দেয়ার ইজ ওয়েটি appearance and discharge coming from the episiotomy area. ওকে, এই কমপ্লেনগুলো নিয়ে, আর ফাউল ডিসচার্জটা অনেক সময় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই ফল স্মেলিং হয়। তো এই কমপ্লেনগুলো নিয়ে যখন আসবে ইট ইজ ইনফেকশন সাসপেকশন, এবং আমরা অবশ্যই সেখানে লোকাল এক্সামিনেশন করব।
আর নেক্সট আমরা ম্যানেজ করব কিভাবে। অ্যাট ফার্স্ট যখন দেয়ার ইজ এনি ইনফেকশন, তাহলে আমরা সেখানে অবশ্যই এখান থেকে একটা ওন সব নিয়ে কালচার অ্যান্ড সেন্সিটিভিটি করতে পাঠিয়ে দেবো, অ্যান্ড আদার যে বেসলাইন ইনভেস্টিগেশনগুলো আছে সেগুলো আমরা করে ফেলবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে আমরা কী করতে হবে, যে যেখানেই একটা ইনফেকশন আছে তাহলে এখানে ড্রেনেজ করতে হবে, টু ফ্যাসিলিটেট ড্রেনেজ অফ দি পাস বাই কাটিং দ্য স্টিচেস। ওকে, দেন আমরা ডেলি লোকাল ড্রেসিং, অ্যান্টিসেপটিক ড্রেসিং করব। ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে আমরা একটা কম্প্রেশন দিতে পারি টু রিডিউস দ্য ইডিমা, অ্যান্ড অবশ্যই কালচার সেন্সিটিভিটি অনুযায়ী আমাদের সিস্টেমিক অ্যান্টিবায়োটিক অ্যাড করতে হবে। সাথে আমাদের ভিটামিন সাপ্লিমেন্টেশন, ভিটামিন সি সাপ্লিমেন্টেশন এগুলো আমাদের দিতে হবে, বা আদার কোনো ফ্যাক্টর আছে কিনা লাইক ডায়াবেটিস বা অ্যানিমিয়া এগুলো থাকলে আমাদের কারেকশন করতে হবে। এরপর যখন হচ্ছে গ্র্যানুলেশন টিস্যু ফর্মেশন হয়ে যাবে তখন আমরা, বা যদি হচ্ছে গিয়ে ওন ডেহিসেন্স হয়ে যায় সেই ক্ষেত্রে পরবর্তীতে যখন ড্রেসিং করতে করতে ওনটা একটু হেলদি হয়ে যাবে, গ্র্যানুলেশন টিস্যু ফর্মেশন হবে, তখন আমরা সেকেন্ড ডিগ্রি বা সেকেন্ডারি সুচার দেওয়ার প্ল্যান করতে পারবো। ওকে, তাহলে আমরা অবশ্যই একটা ইপিসিওটমি দেওয়ার আগে জাজমেন্ট করব, কেস সিলেকশন করব, খুব সুন্দরভাবে হাউ টু ইপিসিওটমি দেওয়া যায় সেটা দিব, এবং অবশ্যই কমপ্লিকেশনগুলো মাথায় রেখে ইপিসিওটমি ইনসিশন আমরা দিব এবং রিপেয়ার করব যাতে কমপ্লিকেশন কম হয়। যদি কোনো কারণে কমপ্লিকেশন হয়ে যায় সেটা যেন আইডেন্টিফাই করা যায় এবং সেটা যেন প্রপার ম্যানেজমেন্ট করা যায়, তাহলে আমাদেরকে এই টপিক্সটা খুব ভালোভাবে মন দিয়ে পড়তে হবে। ওকে, থ্যাংক ইউ।